ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 12 সেমিস্টার 3 লিকুইড স্টেট চ্যাপ্টার সলিউশন সাব চ্যাপ্টারের ক্লাস 3 নিয়ে আজকে আলোচনা। ক্লাস 3 তে মেন যে টপিক আজকে শিখতে হবে সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা। দেখো এই কলিগেটিভ প্রপার্টিটা কি, খুব ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এই টপিক থেকে থিওরিটিক্যাল কোশ্চেন মাস্ট, ম্যাথামেটিক্যাল প্রবলেমস গুলো কিন্তু আসবে এখান থেকে, ভালো করে করতে হবে, একদম বুঝে করো। সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি বলতে বোঝায় সেই প্রপার্টি যেটা ডিপেন্ড করবে শুধুমাত্র নাম্বার অফ পার্টিকেলস এর উপর, কণা সংখ্যার উপর নির্ভর করবে, কণার প্রকৃতির উপর নির্ভর করবে না, নেচার অফ পার্টিকেলের উপর নির্ভর করবে না। অর্থাৎ কি দিলে সেটা কোনো ফ্যাক্ট নয়, কতটা পরিমাণে দিলে, অ্যামাউন্টের উপর, নেচার অফ মানে পার্টিকেল নাম্বারের উপর ডিপেন্ড করবে, তাকে বলে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। কটা হয় পৃথিবীতে কলিগেটিভ প্রপার্টি? 4 রকমের হয়। মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অভিস্রবণ চাপ, অসমোটিক প্রেসার, সবগুলোকে দেখে এটাকে এই দিয়ে এক্সপ্লেন করে। স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল টিবি, হিমাঙ্কের অবনমন ডেল টিএফ, অভিস্রবণ চাপ পাই। কোনটা কি আগে ভালো করে শোনো, জানো যে এটা কাকে বলে, ডেফিনেশন কি। দেখো একদম সহজ করে ভাবিয়ে দিচ্ছি। এটা একটা ওয়াটার, এটা সলিউশন। ওয়াটারের মধ্যে তুমি 1 মোল ইউরিয়া আর 1 মোল সুক্রোজ তুমি এর মধ্যে ঢেলেছো, ঢেলে একটা সলিউশন বানিয়েছো, ঠিক আছে। দেখো এর ভেপার প্রেসার ছিল 1 atm, দেখো ভেপার প্রেসার হয়ে গেছে কত? 0.8 atm। ভেপার প্রেসার তাহলে কি হয়েছে বলো? কমে গেছে। ওই জন্যই বাষ্পচাপের অবনমন হয়, অর্থাৎ লোয়ারিং অফ ভেপার প্রেসার। দেখো লোয়ারিং অফ ভেপার প্রেসার। কিন্তু রিলেটিভ কথাটা বললো কেন, আপেক্ষিক কথাটা বলছি কেন? ব্যাপারটা বলি শোনো। কতটা কমে গেছে বলো? 1 থেকে 0.8 হয়েছে, মানে P0টা থেকে P হয়েছে, মানে কতটা কমে গেছে? P0 মাইনাস P, এটাকে বলে লোয়ারিং অফ ভেপার প্রেসার। আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে হচ্ছে P0 মাইনাস P বাই P0, এই নিচে বাই P0 করা আছে বলে এটার নাম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটা শুধু বাষ্পচাপের অবনমন, বাই P0 করছে বলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলছি। এটা সংখ্যাগত ধর্ম, কলিগেটিভ প্রপার্টি। আর কি কলিগেটিভ প্রপার্টি? দেখো স্ফুটনাঙ্ক ডেল টিবি, বয়েলিং পয়েন্ট 373, দেখো এখানে বয়েলিং পয়েন্ট 375, দেখো কত বেড়েছে? 2 কেলভিন বেড়েছে, মানে বয়েলিং পয়েন্ট কি হয়েছে? ইনক্রিজ করেছে, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটেছে। ওই জন্য স্ফুটনাঙ্কের উন্নয়ন এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বলছে, তার মানে এর থেকে এর স্ফুটনাঙ্ক বেশি। দেখো আবার বলছি হিমাঙ্কের অবনমন হয়। দেখো হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট, দেখো ফ্রিজিং পয়েন্ট কত হচ্ছে? 273 হয়ে গেছে কত? 271, দেখো কমে গেছে। কত ইউনিট কমেছে? 2 ইউনিট কমেছে, মানে হিমাঙ্কের অবনমন হয়েছে। তার মানে ভালো করে এটা বোঝার চেষ্টা করো, অবনমন হোক বা উন্নয়ন হোক বা অবনমন হোক, মানে এলিভেশন হোক বা ডিপ্রেশন হোক, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি বলি যে হিমাঙ্কের অবনমন মানে কি, দ্রাবকের থেকে দ্রবণে হিমাঙ্ক যতটা কমে যায় তাকে বলে হিমাঙ্কের অবনমন। মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে ফ্রিজিং পয়েন্ট পিওর সলভেন্ট থেকে সলিউশনে যতটা অ্যামাউন্ট কমে যাচ্ছে সেটাকে বলছি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো বয়েলিং পয়েন্ট কি হয়? আবার ইনক্রিজ হয়, এটার থেকে এটার বয়েলিং পয়েন্ট বেশি। মানে বুঝতে হবে যে পিওর ওয়াটার আর এটা সলিউশন, পিওর ওয়াটার থেকে সলিউশনে ভেপার প্রেসার কমে যায়, পিওর ওয়াটার থেকে সলিউশনে বয়েলিং পয়েন্ট বেড়ে যায়, পিওর ওয়াটার থেকে সলিউশনে ফ্রিজিং পয়েন্ট কমে যায়। ওই জন্য দেখো বয়েলিং পয়েন্টটা এলিভেশন হচ্ছে, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে, হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্টে দেখো অবনমন হচ্ছে, মানে ডিপ্রেশন হচ্ছে, ভেপার প্রেসার দেখো কমে যাচ্ছে, অবনমন হচ্ছে। মানে বুঝতে পারছো ডেফিনেশন গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে তো? মানে পিওর সলভেন্টের থেকে সলিউশনে কোনোটা কমে যাচ্ছে, কোনোটা বেড়ে যাচ্ছে, সেটাকে সেটা বলে। আর এই রিলেটিভ কথাটার জন্য নিচে P0 বুঝতে পেরেছো। অসমোটিক প্রেসার, অভিস্রবণ চাপ, ব্যাপারটা কি আমি আসবো, ডেফিনেশন আসবো, শুধু এই তিনটে আগে ভালো করে বুঝেছো কিনা দেখো। দেখো একটা কথা বলি, যতটা ভেপার প্রেসার চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে? 0.2। দেখো 1 মোল ইউরিয়া দিতেও 0.2 চেঞ্জ হয়েছে, 1 মোল সুক্রোজ দিতেও 0.2 চেঞ্জ হয়েছে। কেন? একই চেঞ্জ হলো কেন? তুরন্ত আলাদা জিনিস ছিল। কি বললাম? এই প্রপার্টিজ গুলো কিসের উপর ডিপেন্ড করে? শুধু নাম্বার অফ পার্টিকেলস এর উপর। নাম্বার অফ পার্টিকেলস তো সেম, 1 মোল আর 1 মোল। কি দিয়েছে সেটা বড় কথা নয়, কতটা দিয়েছে, দুটোতেই সেম অ্যামাউন্ট দিয়েছে বলে ওই জন্য একই চেঞ্জ হয়েছে। এখানেও দেখো টিভিটা যতটা চেঞ্জ হয়েছে 2 ইউনিট চেঞ্জ হয়েছে এর ক্ষেত্রেও, আর এর ক্ষেত্রেও দেখো 2 ইউনিট চেঞ্জ করেছে। আবার দেখো যেই 1 মোলটা 2 মোল করে দিয়েছি, সব চেঞ্জ গুলো ডবল ডবল হয়ে গেছে। দেখো টিভি 373 থেকে 375 হয়েছিল, মানে 2 ইউনিট চেঞ্জ হয়েছিল। এখানে দেখো 373 থেকে হয়ে গেছে 377, 4 ইউনিট চেঞ্জ হয়েছে। সেরকম ভাবে কমে যাওয়া মানে ফ্রিজিং পয়েন্টটা দেখো 273 থেকে হয়েছিল 271, 2 ইউনিট কমেছিল। এখানে 2 মোল দিতে দেখো 273 থেকে হয়ে গেছে 269, মানে 4 ইউনিট কমেছে। মানে ফ্রিজিং পয়েন্ট যেমন কমে যায়
বয়েলিং পয়েন্ট বেড়ে যায়। যেমন যত পার্টিকেল নাম্বার বাড়বে তত মানে বয়েলিং পয়েন্ট বেশি বেড়ে যাবে আর ফ্রিজিং পয়েন্ট বেশি কমে যাবে। মানে এখানে 1 মোল দিয়েছিল বলে যতটা এলিভেশন হয়েছিল বয়েলিং পয়েন্ট, 2 মোল দিয়েছে বলে এলিভেশনটা বেশি বেড়ে গেছে। মানে এখানেও এলিভেশন হয়েছে, এখানেও এলিভেশন হয়েছে, মানে এখানেও যতটা বেড়ে গেছে মানে এখানেও বেড়েছে, এখানেও বেড়েছে, এখানে বেড়ে যাওয়াটা বেশি হয়েছে। এখানেও ফ্রিজিং পয়েন্ট কমেছে, এখানেও ফ্রিজিং পয়েন্ট কমেছে, কিন্তু এখানে ফ্রিজিং পয়েন্টটা বেশি কমে গেছে। পার্টিকেল নাম্বার যত বাড়বে সেটা উন্নয়নটাও বাড়বে, পার্টিকেল নাম্বার যত বাড়বে অবনমনটাও বাড়বে। তার মানে যত পার্টিকেল নাম্বার বাড়বে এটা বাড়বে, যত পার্টিকেল নাম্বার বাড়বে এটাও বাড়বে, যত পার্টিকেল নাম্বার বাড়বে এটাও বাড়বে, যত পার্টিকেল নাম্বার বাড়বে এটাও বাড়বে, এগুলো সবই বাড়বে। কিন্তু এটা মাথায় রাখো, পার্টিকেল নাম্বার বাড়লে স্ফুটনাঙ্কের উন্নয়ন যদি বাড়ে স্ফুটনাঙ্কটাও বাড়বে। কারণ দেখো এলিভেশন হয়েছে, দেখো 373 থেকে 375 হয়েছে, 2 ইউনিট বেড়েছে। আর এখানে দেখো 373 থেকে কত হয়েছে, 377 হয়েছে, 4 ইউনিট বেড়েছে। ঠিক কথা, তার মানে এখানে এলিভেশন 2 ইউনিট, এখানে এলিভেশন 4 ইউনিট। তাহলে দেখো বয়েলিং পয়েন্টটা তাকে বেশি হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে যেখানে এলিভেশনটাও বেশি হচ্ছে তার বয়েলিং পয়েন্টও বেশি হচ্ছে। কিন্তু দেখো ফ্রিজিং পয়েন্ট, দেখো ফ্রিজিং পয়েন্ট 273 থেকে 271 কত চেঞ্জ হয়েছে, 2 ইউনিট বেড়েছে, এই 2 ইউনিট কমেছে। এখানে কত ইউনিট কমেছে, 4 ইউনিট কমেছে। তাহলে এখানে যত না কমেছে এখানে বেশি কমেছে, এখানে বেশি কমেছে, মানে এর তার মানে হিমাঙ্কের অবনমনটা বেশি, মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ভ্যালুটা বেশি বেশি কমেছে। এখানে কম কমেছে, এখানে দেখো বেশি কমেছে, 273 থেকে 271 হয়েছে, 2 ইউনিট কমেছে। এখানে 271 থেকে 269 মানে 4 ইউনিট কমেছে। তাহলে এখানে 4 ইউনিট কমে গেছে বলে দেখো এর হিমাঙ্কটা দেখো কম হয়ে গেছে, ফ্রিজিং পয়েন্ট 269 আর এর ফ্রিজিং পয়েন্ট দেখো 271। তার মানে যার হিমাঙ্কের অবনমন বেশি তার হিমাঙ্ক কিন্তু কম, মানে যার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বেশি তার শুধু ফ্রিজিং পয়েন্টটা কিন্তু কম। মানে যেখানে অবনমন কথাটা আছে, মানে ডিপ্রেশন কথাটা আছে, সেটা বাদ দিয়ে ধরলে কিন্তু উল্টোটা হবে। কারণ আমি যদি টপিকে আসি, দেখো একদম এইখানটা আসি, দেখো ভালো করে শোনো। পার্টিকেল নাম্বার যত বাড়বে, ভালো করে শোনো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বাড়বে কিন্তু ভেপার প্রেসার কিন্তু কমবে। দেখো ভালো করে শোনো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বাড়বে কিন্তু মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বাড়বে কণা সংখ্যা বাড়লে, কিন্তু শুধু বাষ্পচাপ কিন্তু কমবে। আবার এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বাড়বে, মানে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন কিন্তু বাড়বে, কিন্তু শুধু স্ফুটনাঙ্ক কিন্তু কম, এটাও বাড়বে, কারণ যেহেতু এলিভেশন কথাটা আছে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্টও বাড়বে আবার বয়েলিং পয়েন্টও বাড়বে কণা সংখ্যা বাড়লে। কিন্তু হ্যাঁ, সবই কণা সংখ্যা বাড়লে হেডিং হয়েছে। কণা সংখ্যা বাড়লে যেমন আবার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বাড়ছে, সেরকম ফ্রিজিং পয়েন্টটা কিন্তু কমছে, উল্টোটা হচ্ছে। আর অসমোটিক প্রেসার তো বাড়বে। অসমোটিক প্রেসারের ডেফিনেশন যদি আমি এখন আসিনি, ঠিক আছে, আসবো অসমোটিক প্রেসারের ডেফিনেশন, অভিশ্রবণ চাপের ডেফিনেশন, দেখো এখানে আসছি। অ্যাকচুয়ালি একটা ইউ নল রাখা হয়েছে, এখানে সেমিপারমিয়েবল মেমব্রেন রাখা হয়েছে, মানে অর্ধবেদ্য পর্দা রাখা হয়েছে। এখানে সলিউশন, এখানে পিওর সলভেন্ট। সলিউশনের কনসেন্ট্রেশন বেশি, এর কনসেন্ট্রেশন কম। তোমরা জানো কনসেন্ট্রেশন কম থাকলে, কনসেন্ট্রেশন কম থেকে কনসেন্ট্রেশন বেশির দিকে সলভেন্টটা অর্থাৎ ওয়াটারটা যাবে। যেখানে বেশি গাঢ়ত্ব সেখানে কম গাঢ়ত্ব থেকে জলটা এখানে যাবে। তো এই যাওয়াটাকে বলে অভিশ্রবণ, অসমোসিস। এই অসমোসিসকে যদি বন্ধ করতে চাও কোন দিকে প্রেসার দিতে হবে? এদিকে প্রেসার দিলে তো আরো অসমোসিস হবে, তাহলে এদিকে প্রেসার দেবে। মিনিমাম যে প্রেসার দিলে অসমোসিস বন্ধ হয় তাকে বলা হয় অসমোটিক প্রেসার পাই। দেখো এখানে প্রেসারটা দিয়েছে বলে অসমোসিসটা বন্ধ হচ্ছে। আবার যদি বেশি অসমোটিক প্রেসার দাও, মানে অসমোটিক প্রেসার তো পাই এর থেকে যদি বেশি প্রেসার দাও, মানে অসমোটিক প্রেসারের থেকে যদি বেশি প্রেসার দাও, আরো বেশি আরো বেশি আরো বেশি, তখন এই দিকে যেতে যাচ্ছিল যাওয়াটা বন্ধ করার জন্য তুমি অসমোটিক প্রেসার দিচ্ছ। আবার অসমোটিক প্রেসার থেকে যদি বেশি প্রেসার দাও তখন আর উল্টো দিকে হবে, মানে রিভার্স অসমোসিস হবে, বিপরীত অভিশ্রবণ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবার জানো অসমোসিস যে হচ্ছে, কনসেন্ট্রেশন যত বেশি হবে তত ফ্লো বেশি হবে, আর তত ফ্লোটাকে আটকানোর জন্য তত বেশি চাপ দিতে হচ্ছে, মানে অসমোটিক প্রেসারও বাড়ছে। তার মানে কনসেন্ট্রেশন বাড়লে অসমোটিক প্রেসারও বাড়ে। ওই জন্য অসমোটিক প্রেসারের সঙ্গে কনসেন্ট্রেশনের দেখো সমানুপাতিক সম্পর্ক, ডিরেক্টলি প্রপোর্শনাল। আবার টেম্পারেচারের সাথে সমানুপাতিক সম্পর্ক, দুটোকে ইকুয়েশন করতে এই সমীকরণ এসেছে। এটা কিন্তু কি ফর্মুলা বলো তো? ভ্যান টপ ফর্মুলা, ভ্যান টপ সূত্র। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে সিটা কিন্তু মোলার কনসেন্ট্রেশন, মোলার গাঢ়ত্ব। মোলার কনসেন্ট্রেশন মানে 1000 ml দ্রবণে, এই সি এর সি মানে বলে দিচ্ছি, সি মানে হচ্ছে ক্যাপিটাল এম, মোলারিটি। মোলারিটি মানে হচ্ছে 1000 ml সলিউশনের মধ্যে কত মোল সলিউট আছে, এটা মাথায় রাখবে। 1000 ml দ্রবণের মধ্যে কত মোল সলিউট বা দ্রাব আছে সেটা হচ্ছে সি, মোলারিটি। ঠিক আছে, আর যেগুলো যেগুলো পড়লে এই যে তোমার ডেল টিভি, ডেল টিএফ, পাই, এইটা, তার জন্য যে সূত্রগুলো, পায়ের জন্য সূত্র তো ভ্যান টপ, বাকিগুলোর জন্য সূত্র যেগুলো দিয়েছে সব রাউল দিয়েছে। দেখো সূত্র কি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান, মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কার সঙ্গে ইকুয়াল হচ্ছে না, সলিউটের মোল ফ্র্যাকশনের সাথে।
এটা কি? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে? মোলালিটির সাথে প্রপোর্শনাল। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? মোলালিটির সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, এগুলো সব রাউলস ল দিয়েছে, এগুলো সব প্রপোর্শনাল তুলে ইকুয়াল করা যায়। ডেল টিভি ইকুয়াল টু করলে একটা কনস্ট্যান্ট আসবে কেভি ইনটু এম, এখানেও তাই ডেল টিএফ কে যদি ইকুয়াল করা যায় একটা কেএফ আসবে, কেএফ ইনটু এম। এগুলো সব রাউলস ল, আর এটা হচ্ছে তোমার ভ্যান টফ ল। ঠিক আছে, তো এবার একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা এই যে কলিগেটিভ প্রপার্টি শিখলাম, এবার আসছে যেটা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। মানে তুমি একটা জিনিস কি দেখলে বলো, ভালো করে শোনো, যে 1 মোল দিলে যত চেঞ্জ হচ্ছে, দেখো এটা দিয়ে দেখো, টিভি দিয়ে দেখো, 373 থেকে 375 হয়েছে, যত চেঞ্জ 2 ইউনিট চেঞ্জ হয়েছে। 2 মোল দিলে কত ইউনিট চেঞ্জ হয়েছে? 4 ইউনিট চেঞ্জ হচ্ছে। কোন সংখ্যা বাড়ছে বলে চেঞ্জটাও বেশি হচ্ছে। কিন্তু এখানে দেখো 2 মোলে 4 ইউনিট আর 1 মোলে 2 ইউনিট। এখানে দেখো 1 মোল দিয়েছো, তাতেই দেখো কত ইউনিট চেঞ্জ হয়ে গেছে, 4 ইউনিট। কেন উল্টো হয়ে গেল? কেন ডাবল হয়ে গেল? কেন অ্যাবনর্মাল কেন বিহেভিয়ার হলো? তার কারণ এখানে যেটা নিয়েছে NaCl, NaCl জলে দেওয়ার সাথে সাথে Na প্লাস Cl মাইনাসে ভেঙে যায়। তার মানে দিচ্ছ 1 মোল, হয়ে যাচ্ছে 2 মোল, মানে দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে কণা। কারণ পার্টিকেল নাম্বারের উপর ডিপেন্ড করে। আগে যেসব পার্টিকেল গুলো ছিল, ধরো সাপোজ এইগুলো যে ছিল, এগুলো তোমার জলে ভাঙে না, ইউরিয়া শুক্র যেগুলো ভাঙে না। তার মানে রাউলস ল কাদের ক্ষেত্রে খাটে? যারা কণা জলে দিলে ভাঙে না বা যারা জোরে না, তাদের ক্ষেত্রেই কিন্তু রাউলস ল খাটে। দেখো রাউলস ল কাদের জন্য খাটে লেখা আছে, নন ইলেকট্রোলাইট তড়িৎ অবিশ্লেষ্য যারা কণা ভাঙে না, আনঅ্যাসোসিয়েটেড যারা কণা জোরে না, নন ভোলাটাইল অনুদ্বায়ী পদার্থ, দ্রবণ লঘু দ্রবণের ক্ষেত্রে এদের জন্য প্রযোজ্য রাউলস ল। না হলে কি রাউলস ল প্রযোজ্য হবে না? মানে উল্টো হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ডাবল হয়ে যাচ্ছে। তো মানে আমি যদি একটা ম্যাথের মাধ্যমে আসি, দেখো সাপোজ আমি বলছি, ধরো এম বলে দিয়েছে, কেবি বলে দিয়েছে বলে ডেল টিভি ইকুয়াল টু, তুমি কি জানো ফর্মুলা? কেবি ইনটু এম। ঠিক আছে, তো ফর্মুলায় বসাচ্ছ, দেখো কেবি মান 2 বসাচ্ছ, এম এর ভ্যালু 2 বসাচ্ছ, আসছে কত? 4। ঠিক আছে, কিন্তু বাস্তবে কিন্তু এই ভ্যালুটা কিন্তু 4 হবে না। কেন বলো তো? এটা যদি ইউরিয়া বা শুক্রদের ক্ষেত্রে হতো। এখানে তো NaCl এর ক্ষেত্রে যেটা 1 মোল দিয়েছো, মানে NaCl এর ক্ষেত্রে কি হয়, যে NaCl এর ক্ষেত্রে যে মোলালিটিটা 2 বসাচ্ছ ঠিক কথা, কিন্তু বাস্তবে NaCl এর মোলালিটি 2 কিন্তু হয়ে যাচ্ছে 4। কেন 4 হয়ে যাচ্ছে? কারণ এইটা আবার ভেঙে গিয়ে তো আবার ডবল হয়ে যাচ্ছে কণা সংখ্যাটা। সেই জন্য প্র্যাকটিক্যাল যেটা হবে, এই 4 এর সঙ্গে আবার 2 গুণ হবে, মানে 8 হবে। তাহলে দেখো রাউল সূত্রটা খাটছে না, এটা তো রাউল সূত্র ছিল, এটা তো আমার রাউল সূত্র খাটছে না মানে কি, আবার একটা জিনিস গুণ হয়ে যাচ্ছে, 2 গুণ হচ্ছে, যেটাকে আই দিয়ে প্রকাশ করছে, ভ্যান টফ ফ্যাক্টর। বুঝতে পারলে কি ব্যাপারটা? তাহলে আগের গুলোই কোনো গুণ হচ্ছিল না, কারণ আগের গুলো তো কণা ভাঙছিল না। 1 মোল মানে 1 মোলই, এখানে যে 2 মোল মানে 2 মোলই ছিল, কিন্তু এখানে 2 মোল দেখাচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে 4 মোল, কারণ কণা ভেঙে যাচ্ছে বলে। আবার যাদের কণা জুড়ে যায় তাদের ক্ষেত্রে আবার দেখা যাবে 2 মোল দিচ্ছ, বাস্তবে হয়ে যাচ্ছে 1 মোল, মানে তখন তাদের আইটা হয়ে যাবে আবার 1/2, মানে কমে যাবে। তার মানে আই গ্রেটার দ্যান 1 কাদের ক্ষেত্রে? যারা ভাঙে, ইলেকট্রোলাইট। আর যারা আই লেস দ্যান 1 অ্যাসোসিয়েট, যারা কণা আবার জুড়ে যায় তাদের ক্ষেত্রে আই লেস দ্যান 1। আর আই সমান 1 কারা? যাদের ক্ষেত্রে মানে ভাঙবেও না জুড়বেও না, এদের ক্ষেত্রে আমার তার মানে রাউল সূত্রটা প্রযোজ্য, ঠিক কি না? তারপরে দেখো এইটা তার মানে অরিজিনাল হচ্ছে, এটা হচ্ছে না, তখন এটা এমনি নর্মাল কাদের ক্ষেত্রে এই সূত্রটা খাটছে? শুধুমাত্র আনঅ্যাসোসিয়েট আর নন ইলেকট্রোলাইট। তার মানে ভাবো এই যে ভ্যালু, এই দিয়ে যে অঙ্ক করছো রাউলস ল দিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ভ্যালু, প্র্যাকটিক্যাল ভ্যালু কিন্তু এইটা দিয়ে বেরোচ্ছে। তার মানে এটা এইটা বাই এটা করলে দেখো, তাহলে আই ইকুয়াল টু পাচ্ছ ডেল টিভি প্র্যাকটিক্যাল বাই ডেল টিভি থিওরিটিক্যাল। তার মানে আই এর ডেফিনেশন হতে পারে কি? প্র্যাকটিক্যাল কলিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। মানে এইটা বাই এটা করলে তাই আসছে, আই সমান এটা বাই এটা, তাই না? যে কোনো আই মানে হচ্ছে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম বাই তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম। শুধু এই সূত্র বলে নয়, সবকটা রাউল যে সূত্র পাই সমান সিআরটি ছিল, এখন সূত্র হয়ে যাবে পাই সমান আই সিআরটি। যে সূত্র ছিল ডেল টিএফ ইকুয়াল টু কেএফ ইনটু এম, সেই সূত্রই হয়ে যাবে ডেল টিএফ ইকুয়াল টু আই কেএফ এম। এগুলো রাউলস ল ছিল। আই দিয়ে যেগুলো হলো অন্য ফর্মুলা এসে গেল, কাদের জন্য এটা আইটা? কাদের জন্য? যারা কণা জুড়ে যায় বা যারা কণা ভেঙে যায়। আর যাদের ক্ষেত্রে কণা জোরে না বা ভাঙে না, তাদের ক্ষেত্রে রাউল সূত্র খাটবে। বোঝা গেল? এইভাবে সমস্তগুলো জিনিসগুলো করতে হবে। অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি আর নর্মাল কলিগেটিভ প্রপার্টি, এই রিলেটেড থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু মাস্ট। দেখো আমরা প্রথম থেকে সলিউশন চ্যাপ্টারে ক্লাস 1, ক্লাস 2 আর ক্লাস 3 পুরো থিওরিটিক্যাল আলোচনা করে নিয়েছি। নেক্সট দিন 3টে ক্লাসের ওপরে টোটাল যত ম্যাথামেটিক্যাল কোশ্চেন হয় সেগুলো নিয়ে ফিরবো। অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো। পরের ক্লাস নিয়ে ফিরে আসছি শুধুমাত্র ম্যাথামেটিক্যাল প্রবলেম, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।